ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা প্রথম চ্যাপ্টার অ্যাকচুয়াল বিশিষ্ট সমীকরণের 5টা ইম্পর্টেন্ট অঙ্ক করাবো, যেটা মাধ্যমিক সাজেশন হিসেবে হবে। আর পরবর্তীতে যারা নতুন ক্লাস 10 তাদেরও সুবিধা হবে এই অঙ্কগুলো যদি ঠিকঠাক বোঝে। অঙ্কগুলো একটু খুব সহজভাবেই করব, একটু টাফ হলেও অঙ্কগুলো খুব সহজভাবেই করব, সবাই বুঝতে পারবে। আর যদি বুঝতে পারো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটি, আর লাইক শেয়ার অবশ্যই বন্ধুদের সঙ্গে করবে, যাতে বন্ধুরাও সমানভাবে হেল্প হয় সবার। তো প্রথম অঙ্ক যেটা কি বলেছে, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। সংখ্যা দুটি কী কী? তাহলে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, তাহলে কোনো সংখ্যা, এই যে এক্স যদি ধরি, মনে করি একটি সংখ্যা, যে কোনো একটি সংখ্যা মনে করি যে কোনো একটি সংখ্যা এক্স, ঠিক আছে? তাহলে এক্সকে দেখে আমরা তো বলতে পারবো না এক্স যুগ্ম সংখ্যা না অযুগ্ম সংখ্যা। এ বি সি ডি এক্স 2কে 3কে 4কে দেখে বলতে পারবো 2 একটা যুগ্ম সংখ্যা, 3 একটা অযুগ্ম, 4 একটা যুগ্ম, 5 একটা অযুগ্ম, ঠিক আছে? কিন্তু 2xকে বা একে কোনো একটা সংখ্যাকে দেখে আমরা বলতে পারবো না সেটা অযুগ্ম সংখ্যা বা যুগ্ম সংখ্যা। কিন্তু পৃথিবীতে যত সংখ্যাই থাক, সব সংখ্যাকে যদি 2 দিয়ে গুণ করে দেওয়া যায়, সেই সংখ্যাগুলোকে যদি 2 দিয়ে গুণ করা যায়, 2 দিয়ে 4, 3 দুগুণে 6, 8, এটা সমান 10, পৃথিবীতে যে কোনো সংখ্যাকে যদি 2 দিয়ে গুণ করা যায় সেটা অবশ্যই যুগ্ম সংখ্যা হয়ে যায়। তো এক্স যে কোনো একটি সংখ্যা, তাহলে অতএব এক্স ইন্টু 2 সমান 2x অবশ্যই একটি যুগ্ম সংখ্যা। আমি কি বললাম? 2 দিয়ে গুণ করলে সেটা যুগ্ম হয়ে যায়, যুগ্ম সংখ্যা। এবার আমার কথা হচ্ছে, আমার এখানে বলেছে অযুগ্ম সংখ্যার কথা। তাহলে কোনো যুগ্ম সংখ্যার সঙ্গে 1 যোগ করলে বা 1 বিয়োগ করলে সেটা কী হয়ে যায়? আমার অযুগ্ম সংখ্যা। 1 যোগ করলে বা 1 বিয়োগ করলে সেটা হয়ে যায় আমার অযুগ্ম সংখ্যা। যে কোনো যুগ্ম সংখ্যা থেকে 1 যোগ করলে বা 1 বিয়োগ করলে সেটা হয়ে যায় আমার কি? অযুগ্ম সংখ্যা। তাহলে অতএব দুটি ক্রমিক অযুগ্ম, তাহলে অতএব অযুগ্ম সংখ্যা কত হবে? 2x থেকে আমি 1 বিয়োগ করলাম সেটাও অযুগ্ম, 2x এর সঙ্গে 1 যোগ করলাম সেটাও অযুগ্ম। এবার এরা কি ক্রমিক, মানে পরপর, যেমন 3-এর পর অযুগ্ম সংখ্যা 5, 5-এর পর অযুগ্ম সংখ্যা 7। তাহলে কি দেখো, 4 একটা যুগ্ম সংখ্যা, তা থেকে আমি 1 যোগ করলে আসছে 5। আবার 4 একটা যুগ্ম সংখ্যা, তা থেকে 1 বিয়োগ করলে আসছে 3। তাহলে 3-এর পর তো 5 হলেই কী হয়? আমার 3-এর পর 5 হলেই তারা পরপর ক্রমিক অযুগ্ম সংখ্যা হয়। তাহলে এখানে অযুগ্ম সংখ্যা যুগ্ম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে আর যোগ করলে দুটো ক্রমিক হয় অযুগ্ম সংখ্যা। তাহলে অতএব অযুগ্ম সংখ্যা 2x - 1 ও 2x + 1 পরস্পর ক্রমিক। তাহলে ক্রমিক হলে কি বলেছে? তাদের গুণফল হবে শর্তানুযায়ী, যেটাকে বলে শর্তানুযায়ী, সেটা কি 2x - 1 আর 2x + 1, তাদের গুণফলটা হবে 143। তো এটাকে ক্যালকুলেশন করলে কী হবে? 2x তার হোল স্কোয়ার - 1 এর হোল স্কোয়ার = 143। তাহলে 2x মানে 4x² - 1 সমান 143। তাহলে 4x² = 144, x² = 4, 3 × 4 = 12, 24, 4 × 6 = 24। তাহলে x = 6 ± 6। তাহলে দুটি সংখ্যা কী কী? ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল বলেছে। তাহলে একটা সংখ্যা হবে, তাহলে সংখ্যাগুলো এখানে ভ্যালুটা বসিয়ে দিতে হবে। তাহলে সংখ্যাগুলি কত হবে? একটা হচ্ছে 2x - 1 মানে 6 দুগুণে 12 থেকে 1 বাদ 11, আর একটা হবে 13। এই হচ্ছে ব্যাপার আমার।
মাইনাসেও হবে, মাইনাসে যদি করি -6 তাহলে -12 -1 মানে -13 -5 +1 তাহলে -11। এ হচ্ছে আমার অ্যান্সার। হ্যাঁ, তার পরবর্তী অঙ্ক। এবার পাটিগণিতে কিছু অঙ্ক আছে যেগুলো খুবই সহজভাবে আমি করিয়ে দেবো। একবারে খালি ধরার লাইনটা বুঝতে পারলে অঙ্ক কিন্তু খুব সহজে হয়ে যাবে। যে বড় বড় অঙ্কগুলো একদমই কিছু নেই অঙ্কের মধ্যে, খালি লাইনটা আমাকে ধরে নিতে হবে, খালি বুঝতে হবে আমি কি ধরবো, তাহলে ধরতে পারলেই অঙ্ক কিন্তু এখানে আমার পুরোপুরি নেমে যাবে। হ্যাঁ, প্রথম লাইনটা তোমাকে অঙ্কটা পড়তে হবে ভালো করে। এই অঙ্কগুলো ভালো করে যদি পড়া যায় পাটিগণিতের অঙ্ক, আর যদি বোঝা যায় কি ধরতে হবে, তাহলে এই অঙ্কগুলো কিছু নেই, একদম সহজ। চলো তাহলে দেখা যাক কী বলেছে। দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় কম লাগতো। ঠিক আছে, সমীকরণ আর সমাধান বলেছে এই লাইনটা ভাইটাল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে, তাহলে আগে যে ঘন্টায় যেত, যে গতিবেগে যেত, তার থেকে ঘন্টায় যদি 5 কিমি বেড়ে যায়, তাহলে 2 ঘন্টা সময় কম লাগতো তাহলে স্টেশনে যেতে। ঠিক আছে, দ্বিতীয় স্টেশনে যেতে। সমীকরণের সমাধান। তাহলে আমি মনে করি প্রথমে ট্রেনটির গতিবেগ x কিমি/ঘন্টা, আর কি বলেছে, গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে গতিবেগ কী হলো, 5 কিমি বেশি। দ্বিতীয় ক্ষেত্রে ট্রেনটির গতিবেগ হয় x + 5 কিমি/ঘন্টা। দ্বিতীয় ক্ষেত্রে ট্রেনটির গতিবেগ কত হবে, তাহলে x + 5 কিমি/ঘন্টা। তাহলে এইবার কি করব, এই যে লাইনটা আমি ধরে ফেলেছি না, অঙ্ক শেষ, এখানে এই অঙ্ক একদম কমপ্লিট। তাহলে প্রথম ক্ষেত্র লিখব, প্রথম ক্ষেত্রে, আর লিখব দ্বিতীয় ক্ষেত্রে, একদম লিখে নেব যদি পেরে যাই ধরতে। তাহলে প্রথম ক্ষেত্রে কি বলেছে, প্রথম ক্ষেত্রে x কিমি, ট্রেনটি x কিমি চাই 1 ঘন্টায়, তাহলে 1 কিমি যাবে কত, 1/x ঘন্টায়, আর 300 কিমি যাবে কত, 300/x ঘন্টায়। ঠিক আছে, দ্বিতীয় ক্ষেত্রে কী হচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রে x + 5 কিমি যাচ্ছে, তাহলে x + 5 কিমি চাই 1 ঘন্টায়। ট্রেনটি 1 কিমি চাই 1/x + 5 ঘন্টায়, আর কত, 300 কিমি যাচ্ছে, 300 কিমি চাই 300/x + 5 ঘন্টা। আমি কি বলেছিলাম, খালি লাইনটা ধরতে পারলে অঙ্ক কিন্তু হয়ে গেল আমার এখানে। তাহলে এখানে আমি প্রথমে লাইনটা পড়ে ভালো করে বুঝতে হবে। প্রথমে ট্রেনটি যে গতিবেগে যাচ্ছিল, পরবর্তীতে কিন্তু গতিবেগ বেড়ে গেল, গতিবেগ বেড়ে গিয়ে আমার এটা হয়ে গেল x + 5। প্রথমে x কিমি/ঘন্টা যাচ্ছিল, পরবর্তীতে গতিবেগ হয়ে গেল x + 5 কিমি/ঘন্টা। তাহলে এটা হচ্ছে, তাহলে শর্তানুযায়ী আমরা দেখি কী হবে। শর্তানুযায়ী কী বলেছে, শর্তানুযায়ী আমার বলেছে দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা, গতিবেগ যখন বেড়ে গেল তখন যেতে সময়টাও কম লাগছে। ঠিক আছে, দ্বিতীয় সময়টাও কম লাগছে, তাহলে গতিবেগ এইটা বেশি, তাহলে এখান থেকে গতিবেগ সময় কার বেশি লাগছে, এটা বেশি লাগছে, এটা কম সময় লাগছে, কারণ এখানে গতিবেগ বেড়ে গেছে। তাহলে এখান থেকে এটা বিয়োগ করব, = 2। তাহলে এটাই আমার শর্ত, করে দিচ্ছি তোমাদের, দেখে নাও। তাহলে এটা হচ্ছে শর্ত অনুযায়ী 300/x বিয়োগ 300/x + 5 = 2। এটা হচ্ছে শর্ত অনুযায়ী, কারণ কি গতিবেগটা আমার এক্ষেত্রে কী হচ্ছে, গতিবেগটা এখানে গতিবেগ বেড়ে গেছে, তাহলে সময়টা কম লাগবে। এখানে গতিবেগ কম, তাই সময়টা বেশি লাগছে, তাহলে বেশি সময় থেকে কম সময় বাদ দিলে সেটা 2 হবে বলেছে আমার এখানে। তো এটা তোমরা সলভ করে নেবে, আমি সলভ করে দিচ্ছি, কিন্তু তোমরা পজ করে সলভটা নিজে নিজে করবে। সলভ করে আমি তারপর দেখাচ্ছি।
তাহলে আমরা সলভ করে নিয়ে চলে এসেছি। তো সলভটা যেহেতু ক্লাস 9-এ সলভ, তাই আমি তোমাদের দেখালাম না, একটু বলে দিচ্ছি তাও। তো এটা এক্স ইন্টু এক্স প্লাস 5 লসাগু হয়ে গেল। তো এটা গুণ করে এটা আসলো, তাহলে গুণ করে 300x কেটে গিয়ে তাহলে 1500 বাই এক্স স্কোয়ার প্লাস 5x ইকুয়াল টু 2। কোনাকুনি গুণ করলাম, এটার নিচে এক আছে, তাই 1 দিয়ে 1500 গুণ করলে 1500 হলো। কোনাকুনি গুণ করে ক্যালকুলেশন করে এক্সের ভ্যালু আসলো আমার কত, 25। যেহেতু নেগেটিভটা আমি নেব না, তাহলে এটা যেহেতু নেব না, তাই এক্সের ভ্যালু আসছে 25। তাহলে গতিবেগ হলো 25 কিমি পার ঘন্টা। পরবর্তী অঙ্ক আমরা চলে যাব। সেম একই ধাঁচে আরেকটা অঙ্ক হবে, খালি ধরাটা আমাকে বুঝতে পারলে অঙ্কটা কিন্তু হয়ে যাবে। এরকমই একটা অঙ্ক তোমাদের জন্য আমি নিয়ে এসেছি, বইয়ের অঙ্ক। অনেক স্যারই এটা স্কিপ করে চলে যায়, কিন্তু না, এই অঙ্কগুলো তোমাদের একটু বোঝা উচিত, কিন্তু খুব সহজভাবে হয়ে যাবে, খুব কঠিন অঙ্ক না এগুলো। কী বলেছে, স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে, স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসলে 10 ঘন্টা সময় কম লাগে। মানে স্রোতের বেগ যদি 2 কিমি হয়ে যায়, স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসলে 10 ঘন্টা সময় কম লাগে। সমীকরণ ও সমাধান, আমি সমীকরণ অবধি করে রাখবো, সমাধান তোমরা আমাকে করে দেখাবে। তাহলে স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি, তাহলে প্রথমে আমি দেখছি নৌকার বেগ কত। মনে করি নৌকার বেগ এক্স কিমি পার ঘন্টা। নৌকার বেগ এক্স কিমি পার ঘন্টা। তাহলে যখন অনুকূল, স্রোতের অনুকূল, আমি লিখছি অনুকূলে কী হচ্ছে, অনুকূলে যাবে যেদিকে স্রোত যাবে, নৌকাও সেদিকে যাবে। মানে আমাকে স্রোতের অনুকূলে যদি আমি যাই, তাহলে কী হবে, আমার খাটনিটা কম হবে, মাঝির খাটনিটা কম হবে। তাহলে অনুকূলে গতিবেগ কী হবে, তাহলে অনুকূলে নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ, অনুকূলে গতিবেগ হবে কত, এক্স প্লাস 2, নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ দুটো যোগ হয়ে যাবে, কিমি পার ঘন্টা। আর প্রতিকূলে গতিবেগ কী হবে, প্রতিকূলে গতিবেগ হবে বাধা দেবে আমার আসতে, প্রতিকূলে গতিবেগ বাধা দেবে। তো স্রোতের যে সময়টা লাগবে সেইটা তো বাধা দেবে আমার, তো উল্টো দিকে। যদি স্রোত ওই দিকে, নৌকাও এদিকে যাচ্ছে, তাহলে টেনে নিয়ে চলে যাবে স্রোতটা নৌকাকে। কিন্তু যদি স্রোত এইদিকে যাচ্ছে, নৌকা এদিকে যাচ্ছে, তাহলে তো এটা আটকাবে, এই যে স্রোতটা নৌকাটাকে আটকাবে। তো এটা হচ্ছে অনুকূল, এটা হচ্ছে প্রতিকূল। এগুলো বুঝতে হবে, এগুলো বেসিক জিনিস। তাহলে অনুকূল প্রতিকূল, তাহলে শর্তটা আমরা একইভাবে আনবো, অনুকূলে আর প্রতিকূলে। অনুকূলে কী হচ্ছে, অনুকূলে এক্স প্লাস 2 কিমি যাচ্ছে নৌকা এক্স প্লাস 2 কিমি যায় কতটুকুতে, এক্স প্লাস 2 কিমি যায় 1 ঘন্টায়। আর ক কিমি, 21 কিমি। তাহলে 1 কিমি যায় 1/x প্লাস 2 ঘন্টায়, তাই তো। আর 21 কিমি যায় 21/x প্লাস 2 ঘন্টায়। প্রতিকূলেও তাই, প্রতিকূলে কী হবে, প্রতিকূলে এক্স মাইনাস 2 কিমি যাচ্ছে, এক্স মাইনাস 2 কিমি চাই কত, 1 ঘন্টায়। তাহলে 1 কিমি চাই 1/x মাইনাস 2 ঘন্টায়, আর 21 কিমি চাই। ওখানে 10 ঘন্টা সময় কম লাগে না, 10 ঘন্টা সময় লাগে মোট, একটু ভুল লিখেছিলাম ওখানে। তাহলে শর্ত আমার হচ্ছে এখানে দুটো মোট সময় লাগে যেহেতু, তাহলে 21/x প্লাস 2 প্লাস 21/x মাইনাস 2 ইজুকাল টু আমার হচ্ছে কত, ইজুকাল টু হচ্ছে আমার 10। এটা তোমরা সলভ করে আমাকে দেখাবে। হ্যাঁ, পরবর্তী অঙ্কে আমরা চলে যাব। কলমের মূল্য, যেটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক যেটা বলা যায় মাধ্যমিকে, প্রত্যেকটা অল্টারনেট ইয়ারে এই অঙ্কটা আসে, তাই এই অঙ্কটা দেখবো। খালি এই অঙ্কটাতেও তাই, খালি ধরার লাইনটা পারলে অঙ্কটা কিন্তু সলভ হয়ে যাবে। তাহলে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টে কলম বেশি পাওয়া যায়। কলমের মূল্য আগে কত ছিল সেটা দেখি। কলমের মূল্য ছিল, আমি কলমের
মূল্য ছিল কত, মনে করছি এক্স টাকা পার ডজন ছিল। বৃদ্ধির পর মূল্য কত হবে, বৃদ্ধির পর কলমের মূল্য কত হবে, এক্স প্লাস 6, কমলে তাহলে মাইনাস হবে, কমছে এক্স মাইনাস 6 টাকা পার ডজন। তাহলে প্রথম ক্ষেত্র দ্বিতীয় ক্ষেত্র, প্রথম ক্ষেত্রে আর দ্বিতীয় ক্ষেত্রে খালি আমি বলেছি ধরার লাইনটা জানতে হবে, ধরার লাইনটা জানলে আমার কিন্তু হয়ে যাবে। তাহলে আমি ধরলাম কি বলে যে প্রতি ডজনে কলমের মূল্য 6 টাকা কমে গেছে। তাহলে কলমের মূল্য যদি আগে এক্স থাকে তাহলে এখন এক্স মাইনাস 6, হচ্ছে খুব সহজ। এবার আমি কত টাকা নিয়ে বাজারে যাচ্ছি, 30 টাকা নিয়ে, 30 টাকা আমি পেন কিনতে নিয়ে যাচ্ছি, কলম কিনতে নিয়ে যাচ্ছি। তো প্রথম ক্ষেত্রে এক্স টাকায় পাই কতগুলো কলম, 12টি, 1 ডজন মানে 12টি কলম। তাহলে 1 টাকায় পাই কতগুলো, 12/x কলম। তাহলে ক টাকায়, 30 টাকায়, 30 টাকায় কতগুলো পাবো, 30 × 12/x কলম। এখানে কত, 6 টাকা কমে গেছে দাম, এখন এক্স মাইনাস 6 টাকায় পাই কতটি কলম, 12টি কলম। তাহলে 1 টাকায় পাই 12/x মাইনাস 6টি কলম, আর 30 টাকায় পাই 30 × 12/x মাইনাস 6টি কলম। এই হচ্ছে আমার দ্বিতীয় ক্ষেত্র। তাহলে আমি কোন ক্ষেত্রে কলম বেশি পাবো, এখানে আমার দাম বেশি ছিল তাই কলম কম পাবো, এখানে আমার দাম কমে গেছে একটা কলমের দাম, তাহলে বেশি পাবো। তাহলে এইটা বিয়োগ এইটা সমান কটা বলছে, 3টে কলম বেশি পাই। মানে দ্বিতীয় ক্ষেত্র থেকে প্রথম ক্ষেত্র বাদ দিলে আমি কি করব, 3টে কলম বেশি পাবো। আমি শর্তটা নিয়ে চলে আসছি, শর্ত সমাধান নিয়ে আমি করে দেখাচ্ছি তোমাদেরকে। তো সলভ করে নিয়ে এলাম, সলভ করে তোমরা দেখে নাও, x = 30 আসবে আর -24 আসবে। তোমরা এরপর থেকে শর্তানুযায়ীটা থেকে সমাধানটা নিজে নিজে করে নেবে। সমাধানটা ক্লাস 9-এর, তাই আমি এটাকে বেশি গুরুত্ব না দিয়ে তোমাদের খালি অঙ্কটা ভালো বুঝিয়ে দিলাম। অঙ্কটা তাহলে কি করলাম, প্রথমে ধরার লাইনটা আমাকে জানতে হবে। ধরার লাইনটাকে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে বলেছে। তাই কলমের মূল্য আগে যদি এক্স টাকা থাকে, এখন সেটা কমে হয়ে গেল এক্স মাইনাস 6 টাকা। তাহলে প্রথম ক্ষেত্রে এক্স টাকায় পাচ্ছিলাম 12টি কলম, 1 টাকায় পাচ্ছি 12/x, আর 30 টাকায় পাচ্ছি 30 × 12/x, ঠিক আছে। তাহলে এখানেও তাই এক্স মাইনাস 6 টাকায় পাচ্ছি 12টি, 1 টাকায় কত, 30 টাকায় কত, এটা করে শর্তানুযায়ী করলাম। যেহেতু আমার কলমের দাম কমে যাচ্ছে এক একটা কলমের, তাহলে এখানে বেশি কলম পাবো সংখ্যায়, আর এখানে দাম বেশি ছিল তাই কম কলম পাবো। তাই দ্বিতীয়টা থেকে প্রথমটা বাদ দিলে 3টে কলম বলেছে। ক্যালকুলেশনটা তোমরা একটু নিজের মতো করে নেবে, আমার এখানে জায়গার অভাবে করতে পারলাম, করে দিয়েছি, করে নেবে। তারপরে একটা লাস্ট অঙ্ক আজকে তোমাদের বলেছে, 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম, ঠিক আছে। তার মানে কি, কোনো একটা সংখ্যা, এই যে 24 একটা সংখ্যা, তা আমরা ছোটোবেলায় শিখেছি এটা এককের ঘরের অঙ্ক, এটা দশকের ঘরের অঙ্ক, ঠিক আছে। তাহলে আর কোনো সংখ্যা তৈরি করার নিয়ম হচ্ছে, ধরো 54কে তৈরি করার নিয়ম হচ্ছে দশকের ঘরের অঙ্কটিকে, এই যে সংখ্যাটা তৈরি হয় 2, 3, 4 প্রত্যেকটাকে সমন্বয় করে, তাহলে অঙ্কগুলো সমন্বয় করে সংখ্যা তৈরি হয়। এবার কি বলবে তোমরা, স্যার এটা কি অঙ্ক না, এটা কি সংখ্যা না? হ্যাঁ, এটাও একটা সংখ্যা, এটা এককের ঘরের একটা সংখ্যা। কিন্তু এই যে একটা 54 একটা সংখ্যা, 527, এখানে যে 3টে আলাদা আলাদা অঙ্ক নিয়ে কিন্তু একটা সংখ্যা তৈরি আছে। আবার একই অঙ্ক নিয়েও একটা সংখ্যা তৈরি হতে পারে। তাহলে এই যে দশকের ঘরের অঙ্ক, এককের ঘরের অঙ্ক, তাহলে সংখ্যাটা তৈরি হয় কীভাবে, দশকের ঘরের অঙ্ককে আমরা 10 দিয়ে গুণ করবো প্লাস এককের ঘরের অঙ্ক, এইভাবে তৈরি হয় সংখ্যা। এখানে দেখো শতকের ঘরের অঙ্কটাকে 100 দিয়ে গুণ করতে হয়, প্লাস দশকের ঘরের অঙ্কটাকে 10 দিয়ে গুণ করতে হয়, প্লাস এককের ঘরের অঙ্ক, এইভাবে আমার সংখ্যাগুলো তৈরি হয়। তাহলে এই অঙ্কটা আমরা দেখি কি বলেছে, 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। তাহলে মনে করতে পারলে এখানে আমাকে
বুঝতে হবে, কি ধরতে হবে, কি বলেছে, দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। মনে করি এককের ঘরের অঙ্ক এক্স, অতএব দশকের ঘরের অঙ্ক কি বলেছে, দশকের ঘরের এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম, দশকের ঘরের অঙ্ক। তাহলে দশকের ঘরের অঙ্ক কত, এক্স মাইনাস 3। দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক থেকে 3 কম। তাহলে সংখ্যাটা কিভাবে তৈরি হয়, অতএব সংখ্যাটা তৈরির নিয়ম আমি কি বললাম এক্ষুনি, দশকের ঘরের অঙ্ককে 10 দিয়ে গুণ। তাহলে 10 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস এককের ঘরের অঙ্ক, তাহলে এটা হয়ে গেল 10x মাইনাস 30 প্লাস এক্স, তাহলে 11x মাইনাস 30। এই হচ্ছে আমার আমার সংখ্যাটা। ঠিক আছে, এবার কি বলেছে, সংখ্যাটি থেকে ওর অঙ্কদ্বয়ের গুণফল বিয়োগ করলে, তাহলে শর্তানুযায়ী বলেছে, শর্তানুযায়ী কি, সংখ্যাটি থেকে, সংখ্যাটা হচ্ছে আমার এটা থেকে তার অঙ্কদ্বয়ের গুণফল, অঙ্ক কী ছিল, এই একটা অঙ্ক এই একটা অঙ্ক, টোটালটা মিলে তৈরি হলো একটা সংখ্যা। তাহলে অঙ্কদ্বয়ের গুণফল বিয়োগ করলে আমার বিয়োগফল হবে 15। এইটা হচ্ছে আমার শর্ত। তো শর্তটাকে সলভ করে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। সলভ করে তোমাদের দেখিয়ে দিলাম, যেহেতু সলভগুলো 9-এর তাই আমি এটাকে মোটামুটি করে দেখালাম, তোমরা একা একা সলভ করার চেষ্টা করবে। তাই 11x মাইনাস 30, তাহলে সংখ্যাটি থেকে অঙ্কদ্বয়ের গুণফল বিয়োগ করলাম, মাইনাস 30 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস প্লাস 3x, তো এটা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 11 আর 3 14 আর 15 এদিকে আসলে 30 আর 15 45, মাইনাস 45 মাইনাস কমন নিয়ে আউট করে দিলাম। এটাকে সিধা মিডল টার্ম ফ্যাক্টর করে সলভ করে আমার ভ্যালু আসলো 9 বা 5। যখন 9 হবে সংখ্যাটা তখন হবে 69, যখন 9 তখন সংখ্যাটা 69, যখন 5 তখন সংখ্যাটা হবে 25। তাহলে এই ছিল আজকে তোমাদের ক্লাসের 5টা ইম্পর্টেন্ট অ্যাকচুয়াল বিশিষ্ট সমীকরণের সমাধান। আশা করি সবগুলো তোমরা বুঝতে পেরেছো, খুব সহজেই সলভগুলো করিয়েছি। খালি এই চ্যাপ্টার ধরা লাইনটা আমরা যদি বুঝতে পারি প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে, যে কলমের অঙ্কটার ক্ষেত্রে, স্রোতের অঙ্কের ক্ষেত্রে, তাহলে কিন্তু এই সলভগুলো আমার খুব সহজেই হয়ে যায়। ঠিক আছে, পরবর্তীতে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট সমীকরণের আরও সমাধান নিয়ে আসব পরবর্তী দিন। তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।